পিঙ্কি পিঙ্কি কি হলো, বাড়িতে কেউ নেই নাকি? কিন্তু কত ছিল ঠিক 8টা নাগাদ এই বাড়িতেই আসবো। কথা যখন ছিল তখন সেই কথা নড়চড় হয় কি করে? এই চলো, আমি রেডি যাবো, কিন্তু তার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার ভালো লাগবে না সেরকম কোনো কথা তুমি বলবে না প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি তুমি আজকাল আমাকে অ্যাভয়েড করছো। আমি ছাড়াই বাইরে রাতও কাটাচ্ছো। তুমি কি মনে করেছো আমার মতো একটা আলটা মোটা মেয়ে শুধুমাত্র তোমার মতো একটা পুরুষকে দেখে এই তোমায় থাকবে? পিঙ্কি, নো নেভার। আমি জীবনটাকে উপভোগ করতে চাই। আমিও আধুনিক ছেলে, তাই বলে তো নিজের বউকে তো আর অন্যের হাতে তুলে দিতে পারি না। বউ? কে তোমার বউ? আমি? এই কথা তুমি ভাবলে কি করে যে তোমার মতো ন্যাস্টি কালচারকে মেনে নিয়ে, এক গলা ঘোমটা দিয়ে শাঁকা সিঁদুরের মতো ন্যাস্টি কালচারকে মেনে নিয়ে আমি তোমার সঙ্গে সংসার করব? কিন্তু পিঙ্কি, তুমি তো সেই সম্মতি নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু সেটা তো টার্গেট ফুলফিলের জন্য। আমি জানতাম তোমার না অনেক পয়সাওয়ালা মানুষের সঙ্গে জানাশোনা আছে, তাই তোমাকে সিঁড়ি করে সেই সব পয়সাওয়ালা মানুষের কাছে পৌঁছাবার জন্য তোমার কাছে শপথ করেছিলাম, তোমার সঙ্গে ভালোবাসা অভিনয় করেছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না 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 পিঙ্কি না, তুমি এইভাবে আমাদের ভালোবাসাকে শেষ করে অন্ধকার জীবনে তলিয়ে যেও না। ওই রজত সামন্তর কাছে কাজ করে যে কটার আমি টাকা সঞ্চয় করেছি তাই দিয়ে আমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যাবে। সরি সরি ডার্লিং, সরি। আমার না এই জিন্সের প্যান্ট পরে অভ্যেস হয়ে গেছে, তোমার মতন ছেঁড়া শাড়ি পরতে আমি পারবো না। পিঙ্কি পিঙ্কি পিঙ্কি, কবে যে কথা কি যে হলো জীবন জুয়া হেরে গেলাম বেহিসাবি মন রাখেনি হিসাব কি চেয়েছি কি যে পেলাম আমি কি করলাম? নিজের কবর আমি নিজেই খুললাম। আমি তো জানি ওই রজত সামন্ত সত্য প্রিয় কত বড় সাংঘাতিক লোক। কাজ ফুরিয়ে গেলে ওরা পিঙ্কিকে রাস্তায় চিপড়ে করে ফেলে দেবে। না, আমাকে জানাতেই হবে। পিঙ্কি দাদা শুভঙ্কর সান্যালকে আমাকে সব কথা জানাতেই হবে। কি জানাতে হবে আমায়? আর তুমি বা কে? তোমাকে তো এই বাড়িতে আমি কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমার নাম অপূর্ব। অপূর্ব? হ্যাঁ, আমি আর আপনার বোন পিঙ্কি একই কলেজে পড়তাম। আপনার বোন আমাকে বিয়ে করবো বলে একসময় কথাও দেয়। কিন্তু এখন পাল্টি খেয়ে গেছে কি, তাই তো? হ্যাঁ, ভালোবাসার জমিতে আমরা গাছের চারা লাগিয়েছিলে, আম আশা করো কি করে? কিন্তু স্যার, ও আমাকে বিয়ে না করলে আমার কষ্ট হবে ঠিকই, তার চেয়েও বেশি কষ্ট হবে চোখের সামনে ওর হারিয়ে যাওয়া দেখে স্যার। হোয়াট? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি কাজ করি রজত সামন্তর কাছে। এই কথা জানার পর ও আমাকে আলাপ করিয়ে দিতে বলে। আমিও আগে কিছু না ভেবে আমি আলাপ করিয়ে দিই। কিন্তু এখন দেখছি স্যার, পিঙ্কি রজত সামন্ত আর সত্যপ্রিয়র মধ্যমণি হয়ে উঠেছে স্যার। আপনি ওকে বাঁচান স্যার, আপনি ওকে বাঁচান। কিন্তু পিঙ্কি এখন কোথায়? আমাদের দুজনকে পাঠিয়েছে। তোমরা কারা? আমি আসছি স্যার। সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে আসামিকে চিনতে পাচ্ছেন না? আমি হলাম জীবন গুন্ডা। জন্ম দিয়েছে লজ্জা নিবারণের জন্য ওই স্বর্গে ফেলে পালিয়েছে। হাতকে দেখেতে আমি এটো মারতে মারতে বড় হয়েছি, মস্তানা খাবেছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, সারাদিন থাকি টক। এনিথিং রং। এই যে দেখছি একখানা গাজনের সং। এখন যাও তো এখান থেকে, আমার মাথায় এখন অনেক চাপ। শালা, তোমার
তোমাদের মতো পুলিশ অফিসারের মাথায় তো যত চাপ, আর যখনই তোমরা চাপে পড়ো তখনই সালা বাপকে ডাকো পাটা। মুন্নি, আমাদের কাজের ব্যাপার এত সহজ নয়। সরকার পাক্কা 3 বছর খামঝোলা ট্রেনিং দিয়ে তবে আমাকে এই চাকরিটা দিয়েছে। এ বিষয়ে তোমার মতো মেয়েকে কিছুই বোঝানো যাবে না। যে ছেলেরা ট্রেনিং দিয়ে চাকরিটা পেয়েছে তারাই জানে কত ধানে কত চাল। ধান চালের হিসাবটা কিন্তু চাকরি পাওয়ার পরে হয়েছে। যারা সোজা লাইনে চাকরি পায় তারা সোজা দিকে তাকায়, আর যারা বাঁকা লাইনে চাকরি পায় তারা সবাইকে বাঁকা দিকে নিয়ে যেতে চায় ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ, মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ, আমরা ছাড়া কিছুই বুঝি না। বা কিছু ভালো মেয়েরা কিছু বোঝে না। যদি বুঝতো না তাহলে কোনো মেয়ে, কোনো বোন, কোনো মা পুরুষ জন্ম না দিয়ে হিজড়ে জন্ম দিত না। তবু ভালো, হিজড়া কষ্ট করে বাচ্চা নাচিয়ে পেট ভরায়। তোমাদের মতন আইনের পোশাক পরে সারা রাত বিশ্বাস ঘরে বিনা পয়সায় ফুর্তি করে সকালবেলায় ঘুষের টাকাটা চালা হাত পেতে নিয়ে আসে না ফাটাফাটি। কি সমাজে বাজে বকছ? আমি খুশ নিই না, আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা হঠাৎ আমার এখানে এসে এইসব কথা কেন বলছো? ওই যে ঘুষ নেন না বলে সত্যপ্রিয়র কাছ থেকে ঘুষ নিয়ে রাজতের কাজে বাধা না দিলে তো আমাকে বদনামি করতে মুন্নির কাছে আসতে হতো না। আইসি, পুরো ব্যাপারটা তাহলে এতক্ষণ আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এখনো ক্লিয়ার হয়নি স্যার, এখনো ক্লিয়ার হয়নি, তবে এবার হবে। খুঁতা খাবে খুঁতা। সত্যপ্রিয় বাবু, পাল্টি পাল্টিবাদ আমার সঙ্গে পাল্টি দিব। আমি জানতাম তোরা কাজটা থাকতে করতে পারবি না, তাই তো আগে থেকে একটা খুঁতা মেরে আমি তোদেরকে ফলো করছিলাম। এখানে কি চাই? এখানই তো তাই, এখানই তো তাই। শোনো অবিতার, তুমি আর ওই নতুন ভিডিও মিলে আমার আর লদতের কাঁধে খুব নাক গলাচ্ছ। এগুলো করো না, একদম করো না, আমি একদম পছন্দ করি না। শোনো, 1 সপ্তাহের মধ্যে এখান থেকে তোমার পা নিয়ে চলে দাও। সত্যপ্রিয়, তোমার আদলের বোন পিঙ্কি না আমাদের কাছে আছে, খুব ভালো আছে। কি তাও বদলি না বোনের নগ্ন বুলু বুলি? আমি তোকে শেষ করে দেবো। নতুন নীতির করা জামাটা কুটকে দিলি তো। দাদা বলে কথা, মাথা তো গলম হবি, মাথা তো গলম হবে না, সব দাদালি হবে। কিন্তু তো কান বন্ধ রেখে 1 সপ্তাহের মধ্যে এখান থেকে চলে না গেলে তোমার বোনের ছবিগুলো দেখবে। না 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 না, আমার পিঙ্কি, তোমরা এত বড় সর্বনাশ করো না। আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। আমার পিঙ্কিকে দয়া করে তোমরা ছেড়ে দাও। বাহ বাহ বাহ, বারে কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার স্বার্থপরের মতন নিজের স্বার্থের কথা চিন্তা করে তোমার সত্যতাটাকে মেরে ফেললে ফাটাফাটি। তাহলেই বোঝো আমি থালা কত বড় হালামি। মনে 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 তোকে এবার অন্য একটা কাজে পাঠাবো। আবার কি কাজ? আরে অনেক কাজ, অনেক। এখানে তো অফিসার থেকে খুঁটা দিলাম, এরপর দাবি ও যাবো ওই নতুন এই ভিডিওটাকে তুলে আনবো, আর তুলে এনে ওটাকে নুন আর গোলমরিচ দিয়ে রান্না করে তুই আমি খাবো। সত্যপ্রিয়, তোমার বোন তো আমার কাছে আছে তো, আছে না? ক্ষতি হয়ে যাবে না? ক্ষতি হয়ে যাবে। জীবন ভালো কথা, শোন, তুই তাড়াতাড়ি যা ওই ভিডিও বাকি থেকে তুলে নিয়ে চলে আয়। এখন তুলে আনতে পারলি এই মুন্ডিকে আমি তোর হাতে তুলে দেবো। তুমি মুন্নিকে মুক্তি দেবে? হ্যাঁ লে, দেবো। সত্য কখনো মিথ্যা কথা বলে না রে। তবে হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ওকে তুলে আনতে পারছিস সত্যপ্রিয়, ততক্ষণ কিন্তু এই মুন্নি খুঁচা খাবে। তাই যত তাড়াতাড়ি পারবি ওকে তুলে নিয়ে আয়। যত তাড়াতাড়ি ওই পাখি টাটা দিয়ে আমার খাতায় বন্দি হবে, তত তাড়াতাড়ি এই অন্ধকলির বন্দি পাখি মুক্তি পাবে। মুক্তি।
দাহাতে আত্মা আমি থুলের বাথা থালে দাহাতে আত্মা আমি থুলের বাথা আমি যা বলবো তাই শুনবি না হলে খেয়ে নেবো কাচ্চা রে কাচ্চা থালে দাহাতে আত্মা আমি থালা শুয়োরের বাচ্চা জিতে গেছি এই অধর্মের ক্রিকেট মাঠের স্কোর বোর্ডে 6-এর পর 6 মেরে আমি শুধু রান বাড়ি চলেছি। এবার উইকেটের পর উইকেট ফেলে আমি দুনিয়ার সব সততাকে বোল্ড করে ছাড়বো। রজত না মামা। কি ব্যাপার রাজবাবু, একা একা দাঁড়িয়ে আপনি কার সঙ্গে কথা বলছেন? নিজের সঙ্গে। তাই নাকি? এনিওয়ে, এবার বলুন তো আমাকে এখানে থাকতে বলেছেন কেন? অনেক রাত হলো, আমাকে যেতে দিন। না ডালে, আমার হৃদয়ের পিঞ্জর থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে নেশা তত জমবে আর ততই জমাট বাঁধবে আমাদের নিকেল করা ভালোবাসা। সে কি রজত বাবু, এরই মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমার এই ভালোবাসা বাসায় ডিম পাড়তে গেলে মানি লাগবে, মানি। জানি। মোর দেন মানি। জানি দেব মানি, তার সাথে হানিও তো দেব। আমি এত কিছু তো সব তোমার জন্যই করেছি ডার্লিং। লিলি, এই টাকা পয়সা সম্পত্তি সব 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 আমার জন্য। হ্যাঁ, সব তোমার জন্য। শুধু আমার আর সত্যপ্রিয়ের কথা মতো চলো, দেখবে সৌভাগ্যের সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একদিন ঐশ্বর্যের চরম সীমায় গিয়ে উপস্থিত হয়েছে। বলো না, আর বলো না, আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, আমার শরীরটা কেমন রিম রিম করছে। করবেই তো। এসো আমার কাছে এসো, আমি তোমাকে যৌবনের সাথ দিই। ও মাই সুইট হার্ট। আমাকে আরো জড়িয়ে ধরো, প্রতি রাতে আমি এমনি করে তোমার ছোঁয়া চাই। পাবে, অবশ্যই ছোঁয়া পাবে। कुछ कुछ रखना पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। कुछ कुछ रखना पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। चल जहाँ सो गई, चल गई खो गई, चल जहाँ सो गई, चल गई खो गई। कुछ कुछ रखना पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। कुछ कुछ रखना पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। রজত বাবু! দৌড় দাঁত কেলানে, তুই আর আসার সময় পেলি না। ছি 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 পিঙ্কি ছি, আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এত নিচে নামতে পারো। স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য অপূর্ব। তুই এখানে কি করছিস? এখনো কিছু করিনি, তবে এবার আমি করব। কি করবি? দিনের পর দিন তোমার এখানে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি। এইসব সব আমি ওপর মহলে ফাঁস করে দেবো। তাই নাকি? হ্যাঁ, আমি চিৎকার করে বলবো পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতাল থেকে গত 30 বছর ধরে যে সমস্ত শিশু চুরি করেছো সেগুলো সব গোপনে বিক্রি করে দিয়েছো। অপূর্ব, হ্যাঁ, আমি আরো বলবো গ্রামের উন্নতি পুরো টাকা তুমি আর সত্যপ্রিয় হজম করে দিয়েছো। বাগদিপাড়া যুবতী মেয়ে মাতানকে মাত্র 30,000 টাকার বিনিময়ে বোম্বের পতিতা পলিটা বিক্রি করে দিয়েছো। পিঙ্কি তোমার বয়ফ্রেন্ড দেখছি খুব বাড়াবাড়ি করছে। তাই তো দেখছি, তবে ওর মতন একটা আনকালচার ছেলেকে আমার ফ্রেন্ড বলে ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমি কিন্তু। হ্যাঁ, চলে তো যাবই। তুমি কি ভাবছো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই অধঃপতনের দৃশ্য আমি দেখবো? চলি। দাঁড়াও, কোথায় যাবে তুমি? আমাদের ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না। পিঙ্কি, তুমি অপূর্বকে সরি বলো। আমি ওকে সরি বলবো? হ্যাঁ, বলবে কারণ তুমি ভুলে যেও না, ওই তোমাকে প্রথম আমার কাছে এনেছিল।
আর আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ও তোমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। আর তাই আমি চাই, কি চান আপনি? আমি চাই পিঙ্কি সমাধান করো। কি করবো বল? তোর সামনে পিঙ্কিকে নিয়ে আমি বেডরুমে ঢুকবো, তুই তো সেটা সহ্য করতে পারবি না, তাই বাধ্য হয়ে ভগবানের বিচার করবে। মনে রাখবেন, রাতের পর দিন আসবেই, দিন আসবে। ওকে তুমি এইভাবে যেতে দিলে? ও যদি বাড়ি গিয়ে সবাইকে বলে দেয়? রজত না মামা, এইভাবে আমি একটা একটা করে সব বিয়ে শেষ করে দেবো। ব্যাস, আর কোনো সাক্ষী রইল না। এই যে রজতদা, আরে তোমার সাথে আমার খুব দরকার ছিল। কি দরকার বলে ফেল। আরে তুমি যে পাগলটাকে মারতে পাঠিয়েছিলে, সে শালা একটা গৃহস্থ ঘরে ঢুকে আমাদের হাত থেকে বেঁচে গেছে। হোয়াট? আর এই খবরটা দিতে যখন আমরা এখানে আসি, তখন দেখি তোমার এখান থেকে একটা রক্তাক্ত অবস্থা ছেলে দৌড়ে বেরিয়ে গেল। আর তারপর ঠিক মেন রাস্তার মোড়ে মুখ থুপড়ে পড়ে যেতেই একটা কালো রঙের অ্যাম্বাসেডারের গাড়ি এসে তুলে নিয়ে চলে যায়। হোয়াট? হ্যাঁ, গাড়িটার নাম্বার WB 028485। WB 028485। অবিথাপ, আমার জীবনটা একটা থালা তলো মবিথাপ। বাড়ি থেকে চলে এসে এতগুলো বছর ভালোই ছিলাম, কেন শুধু দেখা হলো ওই বিবেকটার সাথে? কেন আমার মনে দাঁড়িয়ে পাল্লাতে ভালো মন্দ মাপার জন্য? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব? এই মুহূর্তে আমি থপ জেনে গেছি, তাইলে সারা থপ কটাকে ঠেস করে যে আমি থায়েন্তা হতে পারি, থায়েন্তা। কিন্তু কোথায় কে যেন বলছে পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু মনকে সুধা নাচার ফলে জীবনে যখন ফিরবে সুখ বুঝবি আগুনে ভাজা লোভের পরে পাপ পাশে, পাপের পরেই মরণ। অন্ধ মনে বন্দী হয়ে করলি তাকেই বরণ। লোভের পরে পাপ পাশে, পাপের পরেই মরণ। অন্ধ মনে বন্দী হয়ে করলি তাকেই বড়। ও সে আজ ভালোবাসলে তোকে গান দেবে না, এ আধার থেকে চুপ কর ভাই, চুপ কর, তুই চুপ কর, আমি আর শুনতে পাচ্ছি না এসব। চুপ কর, তুই এখানে কেন এসেছিস? কি চাই তোর? তোকে এখান থেকে, এই অন্ধকার জগৎ থেকে ফিরে নিয়ে যাই দাদা। তুই যে কিসের ব্যবসা করিস তা আমার কাছে পরিষ্কার। এই পথে তোর বিনাশ যে অনিবার্য রে দাদা। তুই কি আমাকে এখানে জ্ঞান দিতে এসেছিস নাকি ধ্বংসের ভয় দেখাচ্ছিস? আমি তোকে ভয় না রে, ভয় না। আমি তোকে বাস্তবটা দেখাতে চাই। আরে তুই ধ্বংসের কথা বলছিস, ওরে ধ্বংস তো শুরু হয়ে গেছে দাদা, ধ্বংস শুরু হয়ে গেছে। ধ্বংস শুরু হয়ে গেছে? হ্যাঁ, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো একতা। এখনো প্রতিদিন ধর্ষণ হচ্ছে হাজার হাজার মেয়ে, তবু কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হলো। সেখানে ধ্বংস হয়েছে প্রশাসন। এখনো ঘটা করে কবি সম্মেলন হয়, তবু কবিগুরু নোবেল প্রাইজটা পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে মানবতা।
লাল পিমড়ের দল যখন বাচ্চার চক্ষু ফুলে খেয়েছিল, সেদিন ধ্বংস হয়েছে কর্তব্য। টিভির সিরিয়াল দেখতে গিয়ে ঘরের বউরা স্বামীদের ভাতের পাতে নুন দিতে ভুলে যায়, সেখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। প্রতীক্ষা দাদারে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে জন্মে যদি গুন্ডা হওয়া যায় না, তার দাম অনেক। কিন্তু বৈধ সন্তান হয়ে যদি বেকার থাকে, তার দাম কানাকড়িও নয়। প্রতীক্ষা সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে ধ্বংসের খেলা। তাই তো নতুন করে ধ্বংসের ভয় আই পাই না। তবু তোকে কেন ফিরে আসতে বলছি জানিস? কারণ তুই যে আমার দাদা, নিজের দাদা। তোর ধ্বংস আমি কি করে দেখি বলতো? তুই চিন্তা করিস না ভাই, চিন্তা করিস না। আমাকে এত ধরে কোনো থালা ধ্বংস করতে পারবে না। তবু তো সাবধানের মান নেই। তোকে তো তাই তো বারবার একটা কথাই বলছি, তুই ফিরে আয় দাদা, তুই ফিরে আয়। আরে বাবা, আমার হাতে এখন অনেক কাজ, সেগুলো কমপ্লিট না করলে আমি কোথাও যেতে পারবো না। তুই তোলে না এখান থেকে। তুই কিন্তু ভুল করছিস দাদা। মনে রাখিস, অসৎ পথের কালিয়া কোপ্তার চেয়েও সৎ পথের আলু সেদ্ধ ভাতটা অনেক ভালো। ভাই, এই পৃথিবীতে একটা জিনিসই আছে, জ্ঞান। দেতা থালা বিনা পয়সায় দেওয়া দেয়, কিন্তু তাইলেও নেওয়া দেয় না রে ভাই, নেওয়া দেয় না। এটাই কি তোর শেষ সিদ্ধান্ত? তোর সময় নষ্ট হচ্ছে। সময় নষ্ট হচ্ছে কি তা জানি না, তবে যাবার আগে তোকে একটা কথাই বলে যাচ্ছি, একদিন আসবে, সেই দিন হয়তো তুই সময় চাইবি, কিন্তু সময়টুকু থাকবে না। ওরে মন পাগল কেন পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল কেন পাথর খুঁজতে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল। ভাই চলে গেল ভাই তো আমার নিরাশ হয়ে চলে গেল। একবার ভাবলাম ওর তাতে ফিরেই যাই, কিন্তু গেলেন না, তাই তো? না গিয়ে ভালোই করেছেন, কারণ এই লাইনে না আসা সহজ, কিন্তু যাওয়া নয়। দেখি পিঙ্কি, তুমি এখানে কি চাই তোমার? হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আপনাদের দুই ভাইয়ের কথাগুলো শুনছিলাম। আর এইসব কথা নিশ্চয় রজত বাবু জানেন না? আর না জেনে ভালোই হয়েছে। আমার না একটা রোজগারের পথ আপনি খুলে দিলেন। মানে ব্ল্যাকমেল। মানে প্রতি মাসে আপনি আমাকে 25,000 করে দেবেন, আর আমিও চুপ থাকবো। আলে বাবা, মাত্র 25,000 টাকা? আমি তো ভাবলাম 50,000 টাকা করে চাইবে। শোনো, আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দেবো। তুমি কাউকে কিচ্ছু বলো না, থালা ঢ্যাম না মেয়ে ঠেলে। কাকে গালাগাল দিচ্ছেন? হ্যাঁ, কাকে গালাগাল দিচ্ছেন? ঢ্যামনা মেয়ে ছেলে না? আমাকে ঢ্যামনা বানালো কারা? আপনারা। হ্যাঁ, আপনারা। আলু যখন টাটকা ছিল বেশি মুনাফার জন্য ঠান্ডা ঘরে রেখে দিলেন, আর আলু যখন পচে গেল তখন আলুর দোষ। ইদানিং দেখতে তুমি খুব সুন্দর গুটিয়ে কথা বলতো। এনিওয়ে এই রজত যদি জানতে পারলে এতগুলো টাকা তোমাকে দিচ্ছি, তাহলে রজতকে কি বলবে বলো? কি বলবো আপনি বলে দিন, যা শিখিয়ে দেবেন তাই বলবো। কি বলা তাই বলো তো? হ্যাঁ, বলবে তোমার গলবেলা স্টোন, টিউমার, নাহলে দন্ডিত কোনো একটা কঠিন অসুখ করেছে। হ্যাঁ, তাতে তোমার চিকিৎসার জন্য টাকাগুলো নিত। এটা তোমার 2 লাখ। ডিউটি তো বাড়তে হবে না, আর বাড়িতে বসে টাকাগুলো পেয়ে যাবে। তাই বলবো। এবার বলুন তো, এই মাসে টাকাটা আপনি কবে দিচ্ছেন? আজই, এক্ষুনি। তবে পিঙ্কি, টাকাটা তুমি হজম করতে পারবে তো? মানে কি জানো তো,
এই থত্তপ্রিয় গাঙ্গুলির কাছ থেকে টাকা নিয়ে কেউ কোনোদিন থদে হজম করতে পারেনি। থপ থালা বধ হতবে মালাকাতে, বধ হতবে মালাকাতে, বধ হতবে মালাকাতে। ভাববেন না, আমার হজম শক্তিটা না খুব শক্তিশালী, তাই যে কোনো জিনিস খুব সহজেই হজম করতে পারে। তাছাড়া একটা কথা মনে রাখবেন, আপনি যদি হন বুনোল, আমি তাহলে বাঘা তেঁতুল। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! এ তো মেলাও হাত। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। ভুল সবই ভুল সবই ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। সবই ভুল সবই যা কিছু পেয়েছি তাই আমার নয়, যা কিছু পেয়েছি আমি তাই আমার নয়। চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানা, খুঁজে পাওয়া যাবে না তো হারানো যে ভুল সবই ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল। সবই ভুল, পারছি না, এই পোশাকটা পরে আমি আর কিছুতেই থাকতে পারছি না। আমার রীতি কর্তব্যবোধগুলো আমাকে দেখে হা হা করে হাসছে। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজেই রীতিহীনতার কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামি। আসবো স্যার। আসবেন? এসে আর কি করবেন, এসে আর কি করবেন মহাদেব বাবু? আমার মতো একজন অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া বা পাওয়ার আশাটা আপনি আবার ত্যাগ করুন মহাদেব বাবু। আইন যে এখন বেআইনি হবে তৈরি হওয়ার অরাজকতার নার্সিং হোমের ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে। সবই বুঝতে পারছি স্যার, তবু একজন সাধারণ মানুষে বলবো আপনি ভেঙে পড়বেন না। ভেঙে পড়বো না? ভেঙে পড়বো না মানে? আপনি বলতে পারেন এই থানাতে বংশীলাল কনস্টেবল আর আমি ছাড়া একটা কোনো স্টাফ নেই, জানেন? ভাবতে পারেন এখন চোখের সামনে আমি ক্রাইম দেখলে আমাকে ফোর্স নেই বলে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরেও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না পড়বেন না, কারণ আপনাকে ভেঙে পড়তে আর আমরা দেখতেই পারবো না। কিন্তু থানার বাকি স্টাফটা গেছে কোথায়? কোথায় আবার? ছুটিতে সেকেন্ড অফিসারে দাদার বোনের পিস্তত ননদের ছেলের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজবাবুর ঠাকুমায়ের কাকাবাবু মারা গেছেন, উনি সেখানে গেছেন।
কিন্তু অ্যাডিশনাল ওসি তো থাকার কথা। ওরে বাবা, ওনার তো আবার অনেক কাজ। ওনার আবার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাক পাওয়া মেয়ে, একটা রিক্সাওয়ালাকে নিয়ে ফেলেছে। উনি পুলিশ হয়েও তা তদন্ত করে খুঁজে বার করতে পারেনি, তাই উনি কামাখ্যাতে গেছেন তান্ত্রিক দিয়ে মেয়ে জামাইকে খুঁজে বার করার জন্য। এসব কি বলছেন স্যার? আরো আছে মহাদেব বাবু, আরো আছে। 4 জন কনস্টেবল আছে এই থানাতে। এই বংশীলাল ছাড়া বাকি 3 জন কনস্টেবল ফুটবল খেলে পুলিশের চাকরি পেয়েছে, তাই ওরা ফুটবল টিমের হয়ে পাটনাতে গেছে ফুটবল খেলতে। ওসি মায়ের ভোগে যান, কার কি এসে যায় মশাই, কার কি এসে যায়। কিন্তু থানার বাকি স্টাফরা একসঙ্গে ছুটি দেওয়া তো নিয়ম নেই স্যার। মহাদেব বাবু, এরা কেউ নিয়মে ধার ধারে না, এরা কেউ নিয়মে ধার ধারে না। এরা যাদের ইচ্ছা, এদের যাদের যা ইচ্ছা তাই করে, জানেন, তাই করে। কারণ কি জানেন? কারণ হচ্ছে এরা পার্টির লোক, পার্টির লোক। সবই বুঝতে পারছি, তবু আপনার মতো সৎ অফিসারদের হাজার চেষ্টা তো আমাদের ভাগ্য ফিরবে না। আর সরষের মধ্যেই ভূত আছে। ঠিক করে দিতাম, ঠিক করে দিতাম। আমার হাতে ক্ষমতা থাকলে না, আমি সব কটাকে রাম প্যান্ডানে দিয়ে ঠান্ডা করে দিতাম। সত্য তেতা দাপর পর্যন্ত ঠিক ছিল, জানেন। এই কলি যুগটাতে যত গন্ডগোল, এই কলি যুগটাতে যত গন্ডগোল। তাহলে এখন কি করবো স্যার? ডায়েরি করবেন, ডায়েরি। তারপর ওই শয়তানগুলোকে গ্রেফতার করবেন। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? ও হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়ছে। আচ্ছা, সেদিন রাস্তাতেই তো আপনার সাথে আমার দেখা হলো না? শুধু রাস্তাতেই নয়, আমার থেকে ভালো করে তাকিয়ে দেখুন তো, ঠিক চিনতে পারছেন কিনা? কে আপনি? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তোমার মনে পড়ছে না শুভঙ্কর? বৃন্দাবন হ্যাঁ, কর্মকার? বৃন্দাবন কর্মকার। আজ থেকে 25 বছর আগে আমি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ওই নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হই, তখন ওই বৃন্দাবন ছিল সেখানকার ওয়ার্ড বয়। তখন নিশিগঞ্জ সহ আশেপাশে বিভিন্ন হাসপাতাল থেকে বাচ্চা চুরি হচ্ছিল, আর সেই রাতে আমার বাচ্চাটাও চুরি হয়ে যায় শুভঙ্কর। হ্যাঁ, তাই তো এত বছর পর অপরাধের হাত বাড়িয়ে দিয়েছি। গ্রেফতার করুন স্যার, গ্রেফতার করুন আমায়। কারণ 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 সেই দিন ওই শিশুকন্যাকে হাসপাতালের ঘাট থেকে চুরি করে আমি তুলে দিই ওই রজত সামন্তর হাতে। কিন্তু কেন এই কাজ করেছিলে? তার জন্য কত টাকা পেয়েছিলে তুমি? টাকার জন্য নয় গো, টাকার জন্য নয়। আমি এ কাজ করেছিলাম আমার বোনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার ওই পোকা বোনটা রজত সামন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর জালে জড়িয়ে পড়েছিল। তারপর রজত আমাকে বুঝিয়েছিল, ওকে বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ সে কোনদিন করবে না, এই কাজ সে ছেড়ে দেবে। কিন্তু মার্কেটে তখন তার অনেক দেনা, আর তাই সেই দেনা শোধ করার জন্যই বোনের কথায় তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করব বলুন, বোনটা যে এক চরম বিপদ বাঁধিয়ে বসে আছে তা তো আমি জানতাম না। ওর পেটে তখন রজতের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয় আমার বোনকে ঘরে তুলবে, তাই নিজের বোনের ঘর তোলা তো সামনে আমি যে অন্যের ঘর ভেঙে দিয়েছি সেটা আমি ভাবিনি। যারা সিঁথিতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয়, তারা যে সিঁদুরের মর্ম বোঝে না, এটা তোমারও বোঝা উচিত ছিল বৃন্দাবন। আর তোমার বোনেরও বোঝা উচিত ছিল যে 7 পাকে বাধা পড়ার আগে কখনো ঘর বাঁধা যায় না। তাই তো আগুনে খই পোড়ানোর আগে কলঙ্কের আগুনে সে তার মুখটাই পুড়িয়ে বসে আছে বৃন্দাবন। বুঝেনি, সেও বোঝেনি আর আমিও বুঝিনি। তাই তো ওই অপরাধের করতে আমার হাত এতটুকু কাঁপেনি। কিন্তু শেষে যখন রজতের এই কাজটা হয়ে যাবার পর আমার অন্তঃসত্ত্বা বোনটাকে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দিল, তখন বুঝলাম অন্যের ঘর গড়ে তুলে নিজের বোনের ঘর গড়ে তোলা যায় না। সবই বুঝলাম, কিন্তু কাকিমা, আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে গিয়েই থাকে তাহলে পাখিকে সব বলবো, তার আগে তুমি আমার পাখিকে বাঁচাও শুভঙ্কর। আমার পাখি কেন কি হয়েছে? পাখি কিডন্যাপ হয়েছে। কি প্রতীক্ষা, তুমি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না তো। বুঝিয়ে বলছি শুভঙ্কর দা, সব বুঝিয়ে বলছি। বলো বলো বলো। ছোটবেলা থেকে আমাকে হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছিল আমার দাদা। বড় হওয়ার পরও আমাকে আলাদা বাড়িতেই থাকতে হয়েছিল। তখন জানতাম দাদার ব্যবসার চাপই হয়তো আমাকে বাইরে থাকতে হয়, কিন্তু এখন আমার কাছে পরিষ্কার আমার দাদা একটা ক্রিমিনাল, আমি একটা ক্রিমিনালের ভাই। এই সমাজের একটা
মুকুটহীন সম্রাট। প্রিয় রজত সামন্তের পার্টনার। আচ্ছা প্রতীক্ষা, পাখিকে যে তোমার দাদা সত্যপ্রিয় গাঙ্গুলি আর রজত সামন্ত কিডন্যাপ করছে এই ব্যাপারে তুমি কি নিশ্চিত? নিশ্চয়ই। আজ আমার পাখির সাথে দেখা হয়েছিল, কিন্তু রজত আমার মাথায় মেরে আমাকে অজ্ঞান করে দিয়ে পাখিকে নিয়ে চলে গেছে। আমার জ্ঞান ফিরতেই আমি সূর্যা এখানে চলে এসেছি। বাঁচাও, যেমন করে আমার পাখিকে বাঁচাও শুভঙ্কর। পাখিকে ছাড়া আমি যে বাঁচবো না শুভঙ্কর। হ্যাঁ শুভঙ্কর বাবু, ওকে যে বাঁচাতেই হবে। পাখিকে আপনি বাঁচান। স্যার আপনি চুপ করে থাকবেন না স্যার, আপনি বাঁচান। শুভঙ্কর দা, তুমি না বলেছিলে আমাদের 4 হাত ত্যাগ করে দেবে, তাহলে এখন চুপ করে আছেন কেন? চুপ করে আছি তার কারণ আমার কিছুই করার নেই বলে ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। শুভঙ্কর দা, এসব তুমি কি বলছো শুভঙ্কর? কেন পারবে না বলো, কেন তুমি পারবে না শুভঙ্কর? আমি সাক্ষী দেবো। তাহলে আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যে কোথায় তা আপনাদের কাউকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু একটা কথা বলে শুনে রাখো, ওই সত্যপ্রিয় রজতের বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার পক্ষে সম্ভব। আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশ অফিসারের যেমন ঠিক রূপ হওয়া উচিত। প্রতীক্ষা, শাট আপ! হাঁটুর উপর ধুতি পড়লে যেমন গান্ধী হওয়া যায় না, তেমনি অসত্যম্বদার ড্রেসটা পড়লে না দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্ব থাকা দরকার। প্রতীক্ষা, তুমি কিন্তু সাবধান, মুখ সামনে কথা বলো। কত টাকায় বিক্রি হলেন ওই রজত বাবু আর সত্যপ্রিয় বাবুর কাছে? আমি বিক্রি? না 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 প্রতীক্ষা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল তো হয়েছে, ভুল হয়েছে। রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরকে নারায়ণ ইসলাম মনে করে ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ শুভঙ্কর? আপনি কি বলছেন? আপনি কি বলছেন কাকিমা? সত্যি স্যার, আপনার প্রতি আমার অনেক ভরসা ছিল স্যার। কেন কেন করেন ভরসা বলুন? এদের মতো সরকারি অফিসারগুলোর উপর কেন করেন ভরসা? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সকলের উপর এদের পর দিনের পর দিন সাধারণ জনতা ভরসা করে। আর ইনারা সাধারণ জনতাকে কুকুর ছাগল ভেবে জনতার ভরসাকে সানলাইট ডিটারজেন্ট দিয়ে ভরসা করবে। পারেনও আপনারা, পারেনও আপনারা। প্রতীক্ষা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কিন্তু ভুলে যাচ্ছ একজন অন ডিউটি পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করতে পারি। ঘুষ দিয়ে বেরিয়ে যাবো অফিসার, ঘুষ দিয়ে বেরিয়ে যাবো। আর আপনারা যে ঘুষ ছাড়া কিছুই বোঝেন না তা সবাই জানে। আরে আমি যদি কোনো পুলিশ অফিসারের মা বউ রেপ হয়, তাহলে সেই রেপিস্টারের কাছ থেকে মোটা টাকা নিয়ে অফিসারটি ছেড়ে দেবে। আরে মা বোন রেপ হয়ে যেতে এদের কি? খুরাকি জল পানির পয়সাটা পেলেই হলো। আপনি আমাকে চর মারলেন? হ্যাঁ মারলাম। আর এক্ষুনি যদি তুমি এখান থেকে চলে না যাও, তাহলে তোমাকে আরো মেরে আমি মানহানির মামলা লোকে আমি লকআপে ভরে দেব। উপকার না করতে পারলেও যে অপকার আপনারা করতে পারেন তা আমি জানি। আরে চোখের সামনে তো সেটা দেখলাম। তবে হ্যাঁ অফিসার, যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি। পাখির যদি কোনো ক্ষতি হয়েছে না, তাহলে এই প্রতীক্ষা তখন আর প্রতীক্ষা করবে না, সবকটাকে জ্যান্ত চিতায় পুরাবে, চিতায়। এখন আমরা কি করব? লকআপে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? যেখানে খুশি যান, দয়া করে আমার মাথাটা আর খারাপ করবেন না কাকিমা। একদম চুপ। দয়া করে আপনি আমায় কাকিমা বলে ডাকবেন না অফিসার। কারণ কোনো ঘুষখোর, কোনো চেতনাহীন, কোনো বিবেকহীন পুলিশ অফিসারের মুখ থেকে আমি মা, মাসিমা, কাকিমা এই শব্দগুলো শুনতে চাই না। ঠিকই বলছি অফিসার। তবে যাবার আগে একটা কথা বলে যাই, আমার মাকে যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ আপনাকে কি করবে তা আমি জানি না, কিন্তু ওই ভগবানের একটা আছে, আপনার বিচার একদিন না একদিন হবে। তখন যত খুশি ওই ভগবানের বিরুদ্ধে আপনি মানহানির মামলা করবেন।
আপনি ঠিক করলেন না অফিসার। সেদিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা দেখেছিলাম, আজ ওসি শুভঙ্করের মধ্যে তার লেস মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি জানেন। আমি একজন অপরাধী ঠিকই, কিন্তু তাই বলে আমি অন্য কোনো অপরাধের হাতে ধরা দিতে পারবো না। কিছুতেই না, কিছুতেই না। সবাই তো অনেক কিছুই বলে চলে গেল মহাদেব বাবু, আপনিও কিছু বলে চলে যান। আমার কিছু বলার নেই স্যার, শুধু জিজ্ঞাসা করব কি? আমি জানি আপনি আপনার বোনকে খুব ভালোবাসেন, তাই সেই বোনের দিব্যি করে বলছি, বলুন না সত্যি করে আপনি ঘুষ খেয়েছেন কিনা? পারবো না মহাদেব বাবু, আমি কিছুতেই বলতে পারবো না, কারণ ঘুষ না খেলেও ওই বোনের জন্য যে আজ আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মহাদেব। মানেটা খুবই সোজা মহাদেব বাবু, মানেটা খুবই সোজা। ওই সত্যপুরি আর রজসামন্ত আমার বোনটাকে কিডন্যাপ করেছে। প্রলোভন আর লোভ আমার বোনের দু চোখ অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি আমি এখান থেকে চলে না যাই, ওরা আমার পিঙ্কিকে মেরে ফেলবে। আপনি কি বলছেন স্যার? এতক্ষণ যে কথাটা আমি কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, আর আমি কাউকে বলতে পারলাম না যে আমি একজন পুলিশ হলেও আমি একটা মানুষ, আমি একজনকার দাদা। পিঙ্কি যত দোষী হোক না কেন মহাদেব বাবু, সে তো আমারই বোন। পিঙ্কি ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব বাবু, পিঙ্কি ছাড়া যে আমার আর কেউ নেই। তাহলে পিঙ্কির সাথে পাখিও তাহলে বিপদের মধ্যে আছে স্যার। হ্যাঁ, তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি মহাদেব বাবু, 7 দিনের মধ্যে আমি এখান থেকে চলে গেলেও আমি ওদের ছাড়বো না। প্রয়োজন হলে চাকরি ছেড়ে বেআইনি ভাবে আসবো ওদেরকে খুন করতেই। আপনি সারা গ্রামবাসীকে তৈরি করুন মহাদেব বাবু, কলিযুগের কুরুক্ষেত্রের মাঠেই যুদ্ধ শুরু হওয়ার আর বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে, সময় আসছে, সময়। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। नारायण প্রণমি তোমায় নারায়ণ নারায়ণ, প্রণমি তোমায় নারায়ণ নারায়ণ, প্রণমি তোমায় নারায়ণ। শালা হারামি, শালা আমার টাকায় খাচ্ছিস দাচ্ছিস, অথচ কাজের বেলায় কিছু নেই। না পারলি ওই বৃন্দাবনটাকে শেষ করতে, আর না পারলি বিডি অফিস থেকে ফাইলগুলোকে চুরি করে আনতে। তুমি বিশ্বাস করো রজতদা, আমি আর পবন রাতের অন্ধকারে বিডি অফিসে ফাইলগুলো রেখে কোথাও নেই। কাগজের ফাইলগুলো ডানা হয় না যে সেগুলো উড়ে যাবে। কিন্তু এমনও তো হতে পারে আমাদের আসার আগেই ওখানে কেউ গিয়েছিল। কে আসবে তা জানি না, তবে পবন আর আমি রাতের অন্ধকারে বিডি অফিসে ফাইলগুলো চুরি করতে গিয়ে দেখি ফাইলগুলো ঘটা অফিসটা ছন্ন ছড়া, চেয়ার টেবিল এলোমেলো। মনে হয় আমাদের আগেই ওখানে কেউ গিয়েছিল। দুর্যোগ দুর্যোগ, শালা দুর্যোগের পর দুর্যোগ। ঝামেলাগুলো শালা একে একে শেষ করি, তারপর একটা একটা করে কাটবো সবাইকে। ঠিক আছে, যা তোরা এখন। ঠিক আছে রজতদা, তুমি যেন একটু সাবধানে থেকো, খেয়াল রেখো, সাবধানের মতন যেন তোমার ঘটে উল্টে না যায়। সূর্য, আমরা হলাম সিয়ানা পাবলিক, পাল্লা ভারী যেদিকে সেদিকেই ঝুঁকি। সূর্য, আজ তোমার জামানা, তোমাকে ছাড়া কাউকে চিনি না। কাল যদি তোমার গতি উল্টো হয় তখন বলবো এটাই হওয়া উচিত ছিল। সূর্য, চল বাবা।
বেঈমান, সব শালা বেঈমান। শালা ঝামেলাগুলো একটা একটা করে শেষ করি, তারপর একটা একটা করে কাটবো শালা। কিন্তু কিন্তু ফাইলগুলো চুরি করলো কে? দাল মাটা তোর থেকে অনেক ভালো থে। তুই না, আমার মনে হতো পাখি কিনা হওয়ার আগে থেকে এই ফাইলগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিল। আলে বাবা, কান টানলি মাথা আটবে। বাড়ির লোকগুলোকে একটা একটা করে তুলে আনবো, ফাইলগুলো আপনা আপনি তুলে আনবে। ভালো কথা। তা অপারেশনটা করবি কবে? বেশি দেরি করা কিন্তু ঠিক হবে না। আর কি দেরি করবি রে রজত সামন্ত? অতীত, বর্তমান, বর্তমান ভবিষ্যৎ অলরেডি 12টা বেজেই গেছে। একলি ভাই, তুই এখানে? শেষবারের মতো তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতেলাম দাদা। ক্যান্সারে আক্রান্ত লোকেকে ফেলানো যায় না। চিকিৎসা তো করা যায়। কলি কি লাভ, কলি কি লাভ? সে তো শালা মরবেই। তবু তো তোকে বাঁচানোর চেষ্টা করতে হবে রে দাদা। আজকের দিনে চেষ্টা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়া চলতে পারে। তবু কেন তুই কেন এই মূল্যবোধ ক্যান্সারে ভুগছিস? লদত ভাই তাহলে আমাকে জ্ঞান দিতে লে। তাই তো দেখছি রে, নেহাত তোর ভাই, তা না হলে। দাদা আমার কথা শোন, তোর সব সমস্যার সমাধান আমি করে দেব। তুই ফিরে আয়, তুই ধরা দে। হেলে দিতে বলছি কি? তুই থত্তপ্রিয় গাঙ্গুলিকে পুলিশের কাছে ধরা দিতে বলছিস, কিন্তু কেমন করে হাল বলে ভাই? তোর ছোটবেলার কথা মনে নাই? ছোটবেলার কথা? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার কথা। আর কি করে মনে থাকবে? তখন তো তুই খুব ছোট। কিন্তু কিন্তু আমার থপ মনে আছে। বাবা আমাকে থপ বলতো। বাবা থতুর বাড়ি থেকে মাত্র 2000 টাকা এনে ব্যবসা তৈরি করেছিল। তারপর অক্লান্ত পরিশ্রম করে সেই ব্যবসাকে একটু একটু করে বড় করতে লাগলো। তখন তুই মায়ের পেটে আর আমি কোলে। আস্তে আস্তে সেই 2000 টাকা হলো 20,000 টাকা, 20,000 টাকা হলো 2 লাখ টাকা, 2 লাখ টাকা হলো 20 লাখ টাকা, আর 20 লাখ টাকা হলো 2 কোটি টাকা। চ্যাটার্জি ইন্টারন্যাশনাল ফার্ম ছিল বাবার তৈরি করা স্বপ্ন। আমাদের তখন বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু ছিল না রে। অভাব না থাকলে তুই এই 2 নম্বরই ধান্দা এলি কেন? আমি আতিনি রে, আমি আতিনি। আমাকে আনা হয়েছে। আমরা মাটি থেকে বড় লোক হলাম, কিন্তু তার থেকে মানুষগুলো হিংসা করতে লাগলো। ওই শুয়োরের বাচ্চা মানুষগুলো চাইতো আমার প্যান্টটা ছেঁড়া থাকুক, আমার মায়ের ব্লাউজটা ছেঁড়া থাকুক, আর ওরা এসে সস্তা সহানুভূতি দেখাক। কিন্তু তা যখন হলো না, তখন তারা আলো 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 করে বেশি করে হিংসা করতে লাগলো। দানিত ভাই দানিত, আজকের দিনে বাঙালির বড় শত্রু। একজন বাঙালি যদি ওপরে ওঠে, অন্য বাঙালি চাই না ওপরে উঠুক। পাগুলো ধরে নিচে নামাতে চাই না। পাড়া ছেলেরা প্রতিদিন কোনো না কোনো পুজোর ছেলাই বাবার কাছে চাঁদা নিতে শুরু করলো। চোর দাদা পুলিশের কমপ্লেন জানাতে গেলে অফিসের খুশিটা আরম্ভ করলো। আবার ভোটের সময় নেতারা ভোটের খরচ আরম্ভ করলো। না দিলে কমপ্লেন থেকে লক আউট করে হুমকি দিল। দাদা দানির ভাই দানি, তবু কি সমস্যা? সেই ভোটের সময় সেই নেতাগুলোই আবার ভোটে জিতে শ্রমিকদের মধ্যে ইউনিয়ন করে মাইনে বোনাস বাড়াবার জন্য সংগ্রাম করে আমাদের কোম্পানিটাকে লক আউট করে দিল। দাদা ইনকাম নেই, বাদ পড়লো ইনকাম ট্যাক্স। অফিসাররা তখন বাবাকে অ্যারেস্ট করলো। আরে বাবা আমার হার্ট অ্যাটাকে মারা গেল। চারিদিকে তখন প্রচুর জানা, প্রচুর, একটাও ইনকাম নেই। সব কোম্পানি আমাদের বিক্রি হয়ে গেল। কিনলো সে অবাঙালি মারোয়ারি শিল্পপতি। আর আমাদের বাঙালি মা তোকে আর আমাকে নিয়ে রাস্তায় নামলো। বিদ্যাত কর ভাই, বিদ্যাত কর। আমি সেদিনও খারাপ হয়নি রে, সেদিনও খারাপ হয়নি। কিন্তু জানিস ভাই, যেদিন দেখলাম তোরা আমার পেটের খিদে মেটানোর জন্য ওই বাঙালি মাকে নিজের শরীরে বিক্রি করতে হলো, ওই মারোয়ারি শিল্পপতির কাছে, সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল ভাই, গরম হয়ে গেল। হাতে তুলে নিলাম কাটারি, কুপিয়ে কুপিয়ে খুন করলাম ওই শিল্পপতিকে। তারপরে এক হাতে কাটারি আর অন্য হাতে তোকে নিয়ে দৌড় 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 দৌড়া দৌড়। আজও দৌড়াচ্ছি ভাই, আজও দৌড়াচ্ছি। আমি আমার মতো দৌড়ে যাচ্ছি, থামিনি আর থামবো না। সামনে যে আসবে কেটে ফেলে দেবো ভাই, কেটে ফেলে দেবো ভাই, কেটে ফেলে দেবো।
কবু তো তোকে ফিরে আসতে হবে রে দাদা। হ্যাঁ হ্যাঁ ফিরে আসবো। তার আগে যা সেই সব পাড়া ছেলেগুলোর কাছে যারা বাবার কাছে জোর করে টাকা নিয়ে আমাদের সৎ পথে বাঁচার রাস্তাটা বন্ধ করে দিয়েছিল, তার আগে যা সেই সব নেতাগুলোর কাছে যারা নিজেদেরকে বিধানসভায় বসাও বলে আমাদের টাকা নয় ছয় করেছে, তার আগে যা সেই সব বাঙালিগুলোর কাছে যারা প্রতিদিন হিংসার রাজনীতি করে এই বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, তারা ফিরলে আমিও ফিরবো, নইলে নয় ভাই। মাথা গোলাম করিস না, মাথা গোলাম করিস না, তোলে না তোলে না তোলে না তোলে না তোলে না তোলে না। বেশ, আমি চলেই যাচ্ছি, কিন্তু তোর বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকব, কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করিনি, করব না। সত্য, এই সত্য, তোর ভাইটা যে চলে গেল, তা আমি তোকে যেতেই বললাম, কিন্তু ও যদি সব কথা বলে দেয়, তো বোধা আমার ভাইটাকে তো বোধা, ওটা আমার ভাই না রে, ওটা আমার ছেলের মতো। এইটুকু বয়স থেকে ওকে মানুষ করে নিজের না খেয়ে ওকে খাওয়াই। আমার মা আমার বড় বলেছিল ওইটাকে মানুষ করি। আমি যত 2 নম্বরে থাকি, ভাইটাকে তো 1 নম্বর লেগে, ভাইটাকে তো 1 নম্বর, কিন্তু তোকে বুঝে গেলে ভালো, না হলে ওটাকে মেরে দে। হাল কেউটে দেখেছিস, হাল কেউটে, আমি হলাম হাল কেউটে। আমার সাথে বেইমানি করলে বাপ হোক, মা হোক, ভাই হোক, বন্ধু, কাউকে আমি ছাড়ি না। এমনকি তুই যদি আমার সাথে বেইমানি করিস, তোকে আমি মেরে দেবো, 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 দূর পাগলা, রজত নাম আমার, আমাকে মারার কথা তুই একদম চিন্তা করিস না। মনে রাখিস আমি তোকে এই জায়গায় এনেছি, আর আমার জন্যই তো এই কথাগুলো বলতে পারছিস। তুই আমার বন্ধু, তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, তুই আমার ভাইটাকে মেলে দে। জানিস বন্ধু, অনেকদিন আমি ভালো করে কাঁদিনি, আদালতে আমার মনে হচ্ছে আমার ভাইয়ের ডেডে বডি তো সামনে বসে আমি করে কাঁদি। লাদা তোমাকে কাঁদা, লাদা তোমাকে কাঁদা। ঠিক আছে, তাই হবে। আজ রাতে গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেব। তাতে অবশ্য তোর ভাই একা নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। রজত না মামা। তা তো আমি জানি, কিন্তু কি ব্যাপার বলো তো তোমাদের? কি ব্যাপার তুমি এখানে? বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাই না? এই তোমাদের দুজনের কথাতে আমি এত কিছু করলাম, দিনের পর দিন, রাতের পর রাত তোমাদের বেডরুমে গেলাম, অথচ আমাকে যা দেওয়ার কথা ছিল তোমরা তা কিছুই দিলে না। তা তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? এই রজত বলেছিল তার পুরো সম্পত্তিটা দেবে, তা পুরো না দেখ হাফ তো আমি নেব। অত বেশি লোভ করলো না, যত হাতি তত কান্না, বলে গেছে লাদেত খান্না। তার মানে কি হলো রজত, আমার পাওনাটা দেবে নাকি আমি মুখ খুলবো? ওমন কথা বলে না সোনা, আমার আছে মান সম্মান, মুখটা বন্ধ রেখো, বলে গেছে শাহরুখ খান। আমাকে নিয়ে ইয়ারকে মারা হচ্ছে, আজকের মধ্যে আমার পাওনা চাই, না হলে কিন্তু দিলে না করে বারকার থুড়ি, বলে গেছে অমলেট পুরি। না এ তুই কি বলছিস সত্য?
আমি পিঙ্কিকে ভালোবাসি, ওকে আমি মারতে পারবো না। এই পিঙ্কি, পিঙ্কি শোনো শোনো শোনো, এরকম করে না শোনা, আমি তো তোমাকে দেবো না বলছি না, শুধু একটু অপেক্ষা করতে বলছি। আসলে এখন ওই হাসপাতালগুলোতে না খুব কড়াকড়ি করে দিয়েছে, বাচ্চা সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে। এই আরব কান্ট্রিগুলো থেকে বাচ্চার চাহিদা বেড়েই চলেছে। তোমাকে তো মা বানাতে চলছে নাকি? মা বানাতে চলছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি অন্তত 5টা না, তুমি 4টে না, তুমি খান 3 বাচ্চা দাও, ওগুলোকে পাচার করে তোমার পাওনা সব সুদে আসলে মিটিয়ে দেবো। হ্যাঁ, অ্যাবতন করলে কষ্ট পাবি, এ কথা বলে গেছে রাবড়ি দেবী। ওনার অনেকগুলো তো তাই অনেক অভিজ্ঞতা। বুঝেছি, এক নতুন খেলা, তাই তো? তাহলে আমিও বলছি, কান খুলে ভালো করে শুনে রাখ রজত, আমার সাথে নো মজাকি। আমি সারা হাইব্রিডের মাল ফেলো করে মাখোতে, তারপর তো নতুন চাল। কি রে সত্য? রজত, রজত টিপে ধরত। হ্যাঁ ধর 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 ধর। আর পারলাম না শোনো, আর পারলাম না, তোমাকে অনেক বোঝালাম, তুমি তো বুঝলে না। মরো মরো। দারুণ মার হয়েছে, দারুণ মেরেছে। যা, শেষ, একদম শেষ। অনেক করেছি বাবা, কচি করে ছুরিটা দে তো, ছুরিটা দে, ছুরিটা দে। অনেক করেছি। থন, ওদের একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল বল। তো ছবিটা না দারুণ উঠতে দে। ছবি এই তুই যখন পিঙ্কিকে মারছিলি না, এ তার ছবিটা আমার ক্যামেরা মোবাইলে তুললাম। এই কোন খেলা এই ক্যামেরা মোবাইলে করে মার করতে পারতাম, খুব উপকারী। তখন তার ছবি তুলে দেয়, দারুণ উঠতে দেখ দেখ। সত্যপ্রিয়, মুছে ফেল ওই ছবি, তুই মুছে ফেল। আলে বন্ধু, তোমার বন্ধু তোকে আমি ক্ষতি করতে পারি? মুছে দেবো, কিন্তু এত কষ্ট করে যখন ফটোটা তুললাম, এত তাড়াতাড়ি মুছে দেবো? পাগল নাকিলে আমি? হ্যাঁ পাগল আমি। কীর্তন, আমি যাচ্ছি, আর তুইও কদিন গা ঢাকা দি দে। আর আমি ওই যাওয়ার আগে অতি শুভঙ্কর থানালকে ফোন করে বলে দি, ওর বোনের ডেড বডিটা ফাটকলার দাগে পড়ে আছে। তলি না না, সত্য সত্য, তোর ছবিটা না মাইলি দারুণ উঠে গেলে। সত্য, যেতে দাও আমায় পেছনে কোনা, কেন যে ছবি তুলেছি মনে রেখো না। তোর ছবিটা না মাইলি দারুণ উঠে গেলে। সত্য সত্য সত্য। তাহলে কি সত্যপ্রিয় আমার সাথে বেইমানি করবে? হ্যাঁ হ্যাঁ, করতেই পারে। তাহলে এখন আমার কি করা উচিত? রজত না মামা, কাল সকালে এই ছবি নয়, এই রজত সামন্ত পৃথিবী থেকে সত্যপ্রিয়কে ডিলিট করে দেবে। তাই সত্যপ্রিয়র গলায় মালা। শুরু কর রজত, তোর নতুন খেলা। আমার কাছে আসবার কারণটা কি আমি জানতে পারি? এই জীবন গুন্ডা প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না। আপনাকে আমার সাথে এক্ষুনি যেতে হবে ভিডিও ম্যাম সাহেব। কোথায় যেতে হবে? কোথায় নিয়ে যেতে চাও আমাকে? আমাকে এখান থেকে নিয়ে কি করতে চাও তোমরা? এই জীবন গন্ডা কাজের সময় কোনো কথা উত্তর দেয় না, সে সুদা চুপচাপ তার বসের হুকুম তামিল করে। এখন আমার উপর হুকুম আছে আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়ার। কে হুকুম দিয়েছে? আমি হুকুম দিয়েছি। কে তুমি? পথহারা এক পথিক আমি, পথে আমার ঘর। এই দুনিয়ায় আমি হলাম এক পথিক যাযাবর। পেয়ালি বাদ দিয়ে আসল কথাটা বলো, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোমাদের কি লাভ? ওসব লাভ লোকসানের হিসাব করে ব্যবসাদারেরা। আমার মতন অন্ধগলির বন্দি পাখিরা কোনো লাভ লোকসানের খতিয়ান দেখে কাজ করে না। আমার শুধু মনে হয়েছে তুমি যদি এখানে আটকে পড়ে থাকো তাহলে নিশিগঞ্জ গ্রামের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি ফাটাফাটি। মাঝে কেঁদে কেঁদে অন্ধ বসেছে। চল মা চল, তোর মায়ের বুকে ফিরে চল। মা? কে আমার মা? কে আমার বাবা? কেউ নেই, কেউ নেই এই পৃথিবীতে, কেউ নেই এই পৃথিবীতে, শুধু আমি একা, আমি একা, আমি একা। এই পৃথিবীতে আমরা তো সবাই একা ভিডিও ম্যাম সাহেব। হালুয়া, এই জীবন মুন্ডাও দেখছি
দেখছি হঠাৎ দার্শনিকের মতন বড় বড় কথা বলে ফেলছি। আরে আপনি বলুন বিডিও সাহেবা, এই দেশের চোর গুন্ডাগুলো যদি সবাই এক একটা দার্শনিক হয়ে যায় তাহলে দেশটার কি হাল হবে একবার ভেবে দেখেছেন? আপনার মুন্নি, আপনার কথা মতো আমি আমার পালিত বাবা মার কাছে ফিরে যেতে পারি, কিন্তু আপনাকে সব কথা খুলে বলতে হবে। আপনাকে খুলে বলতে হবে আমার জন্ম বৃত্তান্ত, আপনাকে বলতে হবে কে আমার মা কে আমার বাবা। বলবো বলবো সব বলবো, কিন্তু এখনো যে সময় হয়নি রে পাখি মা। সময় 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 আর কত সময় আপনাকে দিতে হবে আপনি বলতে পারেন? কেন সময়ের পর্দা টেনে আমার জন্ম পরিচয়টাকে এমনি করে লুকিয়ে রাখতে চাইছেন? কেন ঢেকে রাখতে চাইছেন আমার জন্ম বৃত্তান্ত? সেটা কি এতই কলঙ্কিত? জন্ম কখনোই কলঙ্কিত হয় না রে মা। আমাদের জন্মদাতা পিতা মাতা কলঙ্কিত হতে পারে, কিন্তু সন্তান মাত্রই নিষ্কলঙ্ক। ভাগ্যের নীলা খেলায় বদলে যেতে পারে মায়ের কোল। যেমন দেবকী মায়ের কোল থেকে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল যশোদার ঘরে, ঠিক তেমনি মুন্নির আজ সব থেকেও কিছু নেই। ওর জন্ম বৃত্তান্ত ঢাকা পড়েছে নিকোষ কালো পর্দা দিয়ে। তার মানে আপনি নিশ্চয়ই জানেন আমার আসল জন্ম পরিচয়। কে আমার মা কে আমার বাবা? বলুন, চুপ করে থাকবেন না, বলুন বলুন বলুন, চুপ করে থাকবেন না। জ্ঞান হবার পর থেকে এই রাস্তার ধারে কুকুর বেড়ালদের সঙ্গে বড় হয়েছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, রুক্ষ মাটিতে ইট মাথায় দিয়েছি। মায়ের ঘুম পাড়ানি গানে নয়, ঘুমিয়েছি রাস্তার বিরামহীন কুকুরদের ডাকের মধ্য দিয়ে। তাই আপনি যদি জেনে থাকেন আমার বংশ পরিচয় জন্ম পরিচয়, আমার মা বাবা কোথায়, আপনি বলুন। চুপ করে থাকবেন না, আপনি বলুন। বলবো বলবো সব বলবো, তবে এখানে নয়, এটা একটা শত্রু শিবির। যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ঠিক বলেছে, ঠিক। এই ভিডিও মেম সাহেব ওদের পথের কাটা, তা যেভাবেই হোক ওরা পথের কাটাটা উগড়ে ফেলবি। না, তারা কিছুতেই পারবে না। শিক্ষার আলোয় আলোকিত ভিডিও সাহেবা আরে অন্ধগলির বন্দি পাখি মুন্নি একসঙ্গে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়বে এই শয়তানদের বিরুদ্ধে। তারপর ছিন্ন ভিন্ন করে দেবে ওদের চক্রান্তের জাল। তাহলে মুন্নি, আজ তুমি আর আমি হাতে হাত রেখে শপথ করি, আজ থেকে তোমার আমার একটাই উদ্দেশ্য, ওই রজত আর সত্যপ্রিয়ের ধ্বংস। নাই নাই ভয় হবে হবে জয় তুলে যাবে যাবে এইবার। নাই নাই ভয়, নাই নাই ভয় হবে হবে জয় তুলে যাবে। কি বলছিস তোরা খোঁতা দিয়ে? ঠিকই বলছি, রজতদা আমাদের বলেছিল গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে যে দেখি বাইরে থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নাই, সব বেটা পালিয়েছে। বেদ করেছে, এবার তোরাও পালা। কোথায়? পালা পালা, নালে থপ থালা ফেঁতে যাবি। আমিও পালাবো। কোথায়? হিমালয়ে। ওখানে গিয়ে আমি তন্ত্র সাধনায় বসবো। শুয়োরের বাচ্চা কৈফিয়ত দিতে যা জীবনটা আমার ঠেট হয়ে গেল। যা এখান থেকে। ধন ধন, কাউকে কিছু বলিস না। আমি যে পালাবো, ওই ফাঁদলে ওই থালা রজত একা ফাঁতু। ঠিক আছে, তাহলে খবরটা তো রজতদাকে জানাতে হবে। জানি, চলি। চল পবন, চল সূর্য। পালাবো পালাবো, আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু নিয়ে পালাবো। আসলে আমার যে পালাবার সময় হয়ে গেছে। ওই থালা রজত আমার থেকেও বড় সাংঘাতিক, তাই ওটাকে আবার পৃথিবীতে বাঁচিয়েও রাখা যাবে না। আবার আমি থালা নিজের হাতে ওকে মারতেও পারবো না, বন্ধু তো। তাই ওকে কে মারবে? কে? আমি মারবো রজত সামন্তকে, কারণ ও তো আমাকে পৃথিবী থেকে সরাতেই তো চেয়েছিল। আর সেদিন যদি আপনি না থাকতেন। আমি কে? সবই তো তোমার কপাল। তাই তো ঠিক সময় থেকে কালো অ্যাম্বাসেডর গাড়িটাও চলে এসেছিল। যাকে থনো তোমাকে কেন বাঁচিয়ে রেখেছি জানো? না। প্রতিথর নেওয়ার জন্যে। ওই রজত তোমার
তোমার কাছ থেকে তোমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, তোমাকে খুন করার চেষ্টা করেছে, তোমার ভালোবাসা পিঙ্কিকে মেরে ফেলেছে। না নয়, হ্যাঁ দেখো 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 তোমার পিঙ্কিকে কিভাবে মারতে দেখো লদ, দেখলে তো? ছাড়বো না আমি কিছুতেই ছাড়বো না। থেলো না, আমি তো তাই শোনো, এই নাও পিস্তল। না না না, এটা তুমি বলুন তো ওই থুলিটা রাখো, এটা তোমার পেটি গুঁড়া ছিল, তুমি ওর পেটি গুঁড়ে ফেরত দিয়ে দিও। তবে হ্যাঁ, আমি যখন বলবো তখন, তার আগে কিন্তু নয়। সত্যবাবু, রজত বাবু আসছে। কি তাই নাকি? এই অপূর্ব, তুমি ভেতরে গিয়ে একটু অপেক্ষা করো, আমি তোমাকে পরে ডাকছি। ঠিক আছে। এই পাঁচু, তুই অপূর্বর কেসটা রজতকে বলিসনি তো? না 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 না। সত্যপ্রিয়, আরে বন্ধু আয় আয়, বন্ধু আয়। তোকে একটা খবর জানাতে এলাম সত্য। বলতে পারিস এটা একরকম আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত। সেটা কি? দেখ দেখ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওই রকম একটা অতীত ইতিহাস আমারও আছে। তাই অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। সিদ্ধান্তটা কি সেটা তো বল। বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না। কাকা কাকিমার কাছে মানুষ। কাকা আমাকে যেটুকু কলেজে লেখাপড়া শিখিয়েছিল, তাই তো কলেজে লেখাপড়া শিখতে শিখতে গ্রাম পঞ্চায়েত হবার মাথায় জাগলো। অনেক কিছু করলাম, অনেক টাকা পয়সা কামালাম, কিন্তু আর ভালো লাগছে না। কেন কেন কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ তোর জন্য। কেন? তুই নাকি সূর্যকে বলেছিস তুই এখান থেকে পালাবি। কোথায় পালাবি? শালা সরে বাচ্চাটা সব বলে দিয়েছে। ওরে বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তো তোকে বন্ধু হিসেবে ভাবি। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে সত্য। তাই আমি তোর কাছে হাত জোর করে বলছি ভাই, আমাকে একা ছেড়ে তুই যাস না। আমাকে একা ছেড়ে কিনে লো তো তোকে দল। হ্যাঁ ভাই, জীবনে এই প্রথম নিজেকে বড্ড একা লাগছে। পিঙ্কিকে মেরে ফেলেছি, কত বাচ্চা চুরি করে বিদেশে পাঠিয়েছি। ওই চন্দ্রনাথ বাবুর বাচ্চাটাকে তোর হাতে তুলে দিয়েছি। কত পাপ আমি করেছি, আর আজ সেই পাপের ভার আমি একা বইতে পারছি না রে সত্য। রজত বাবু, তুই বিশ্বাস কর পাঁচু, বিশ্বাস কর, আজ আমি কাঁদলেও কেউ বিশ্বাস করবে না যে সত্যি আমার কষ্ট হচ্ছে। আমি ভালো হওয়ার চেষ্টা করলেও এই সমাজ আমাকে ভালো হতে দেবে না। আজ আমি বড় অসহায়। এই তুই থরতি কান্তি না নাটক করতি বলতো? দেখেছো পাঁচু, দেখেছো? সত্য প্রিয় পর্যন্ত বেশ থাক। তুই যেতে চাইছিস যা, কিন্তু তুই আমাকে মুক্তি দিয়ে যা সত্য। আমি যে মুক্তি চাই সত্য। পাগল নাকি রে? আত্মহত্যা মানে মুক্তি পাওয়া নয় রে, আত্মহত্যা মানে মুক্তি নয়। তুই পাগল হয়ে গেছিস। থার বলি থার। কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে সত্য। যা তোরা সবাই চলে যা আমার জীবন থেকে। না না না, আমরা কোথাও যাবো না। তখন আমার ভুল হয়ে গেছে। আমি কান ধরছি নাক ধরছি, তখন বাবা তোকে দেনা আমি তোর খাওয়া যাবো না। এই হারাম দাদা, একটু বুঝা না, বুঝা। হ্যাঁ ঠিকই তো। আর কোনোদিন এরকম পাগলামি করবে না। কথা দিন বলছি, কথা দিন। বেশ, কথা দিলাম। কিন্তু তুমি কি জানো পাঁচু, এই সত্যপ্রিয় পর্যন্ত আত্মহত্যা করবে বলে প্ল্যান করেছে। আমি? হ্যাঁ তুই। পাগল নাকি তুই? আমি না। তবে আর বলছি কি, ও বারবার বলছে ও পালাবে। কোথায় পালাবে তা কি বলেছে? বলেনি তো। আর তোরা বুঝিসনি। আরে ও পাঁচু, ও যে পৃথিবী ছেড়ে পালানোর কথা বলছে। না, আমিও তোকে একটু বলি না, আমি কিন্তু ভাবিও না। না সত্যবাবু, এ ভারী অন্যায়। না, আত্মহত্যা করা মহাপাপ। থাম। আর সাফাই গাইতে হবে না পাঁচু ভাই।
তুমি কি ওর কাছ থেকে পিস্তলটা নেবে নাকি নাকি আমি এই এই বিষটা খাবো? আরে ফোন না না, আমি তো আত্মহত্যা করবো না, ফোন না। ধরা পড়লে দুজনে একসাথে ধরা পড়বো, আত্মহত্যা করলে দুজনে একসাথে আত্মহত্যা করবো। পাঁচু পাঁচু ভাই, তুমি কি পিস্তলটা নেবে নাকি এই বিষটা আমি খাবো? বলো তো। লোড করাতে বেরিয়ে যাবে, লোড করাতে বেরিয়ে যাবে, লোড করাতে গুলি বেরিয়ে যাবে। হাত ধর। এই নিন রজিত বাবু। এবার শান্তি হয়েছে তো? আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর আত্মহত্যা করবে না। তা কি করে হয়? আত্মহত্যা যে ওকে করতেই হবে। মানে কাল সকালে খবরের কাগজে হেডলাইন হবে, কুখ্যাত সমাজ বিরোধী সত্যপ্রিয় গাঙ্গুলি তার নিজের পিস্তল থেকে গুলি করে সুইসাইড করেছে। ওই আর কি করতে, ভয় দেখাতে? তুই তো আমার ভাই, তুই তো আমার বন্ধু। আমি তোর শত্রুরে শয়তান। কেন কেন বিশ্বাস করিস আমায়? তোরা জানিস না বিশ্বাসের রাস্তা দিয়ে আমি হাঁটি না। অবিশ্বাসের কেউটে সাপটা আমার ভিতরে নড়াচড়া করছে। তোর 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 রক্ত চাই সত্য, তোর রক্ত চাই। আমাকে তুই ছেড়ে দে, আমার সব সম্পত্তি তোর নামে লিখে দেবো। আমি কোনো আর খারাপ কাজ করবো না, আমি মোবাইলে ছবি ডিলিট করে দেবো, আমি ভালো হয়ে যাবো। আমি তোর সাথে কোনোদিন বেইমানি করবো না, আমি রবীন্দ্রভারতী ছাত্র হয়ে যাবো। আমাকে যেতে দে। চলে যা, থাকিস না। মন তো শোনাও। সত্য, ফুল করে ছবি তুলিস না। যা যা, চলে যা। একটা অধ্যায় শেষ। রজত নাম আমার। এইভাবে আমি একটা একটা করে সব পৃথিবী থেকে সব প্রমাণ লোপ করে দেবো। আমি একা থাকবো, একা শ্রীমে উপরে উঠবো, উপরে আর উপরে। আমি হলাম রাবণ, কংস, মির্জাফর, তাওদের ককটেল মাথায় আমার নতুন চাল। খেলা শেষ করবো আমি কাল, করবো আমি কামাল। ওই ভিডিও পাখি চ্যাটার্জি গোডাউন থেকে পালিয়ে বাঁচবে ভেবেছে, কিন্তু কোথায় পালাবে? পাখিকে আমার খাঁচায় ধরা দিতেই হবে। কাল ঠিক রাত 9টায় হোটেল রেলওয়ে আমি অন্ধগলির বন্দি পাখিকে মুক্তি দেব। চির মুক্তি, চির মুক্তি। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝতে পারছি না। সিনেমা দেখলাম না ভেলকিবাজি দেখলাম, কিছুই বুঝতে পারছি না।
পাখি, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি কিন্তু জেনে শুনে আগুনে হাত দিতে চলেছো। তুমি ওদের চেনো না। ওই দাদা সত্যপ্রিয় গাঙ্গুলি আর রজত, ওদের তুমি কাউকে চেনো না। জানি প্রতীক, আমি সব জানি, আর জেনে শুনে আমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে নেমেছি। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। ওই রজত আর সত্যপ্রিয় যতই ভয়ঙ্কর হোক না কেন, ওদের বিচারের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। মারণযজ্ঞ শুরু করবার এবার সময় হয়ে গেছে। ওরা আমার বোন পিঙ্কিকে আমার কাছ থেকে নিষ্ঠুরভাবে কেড়ে নিয়েছে। ওদেরকে আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না। আমি নিজে বিচার করে ওদেরকে আমি শাস্তি দেব। আমি তা কিছুতেই হতে দেব না। তুমি একজন আইনের রক্ষক, তাই আমরা চাই তোমার বোন পিঙ্কিকে যে শয়তান খুন করেছে তুমি তাকে আইনের হাতে তুলে দেবে, আইনে তাকে উপযুক্ত শাস্তি দেবে। না না না, পারবে না, পারবে না। ওই আইন ওদেরকে কিছু করতে পারবে না। ওদেরকে যদি তোমরা আবার আইনের হাতে তুলে দাও, ওরা আবার সেই আইনকে ফাঁকি দিয়ে বেরিয়েছে, নিজেরা চালিয়ে যাবে নিজেদের শয়তানের রাজত্ব। না শুভঙ্কর দা, না। সমস্ত পাপীর একটা বিনাশ আছে। কংস কি কোনোদিন ভাবতে পেরেছিল তাকে শ্রীকৃষ্ণের হাতে মরতে হবে? না রাবণ ভাবতে পেরেছিল তার মৃত্যুবান পৌঁছে যাবে শ্রীরামের হাতে? তাই তো আজ তোমাকে অনুরোধ করছি, তোমার মধ্যে আমরা মানুষ শুভঙ্কর নয়, কর্তব্যনিষ্ঠ দারোগা শুভঙ্করকে দেখতে চাই। আর এই মুহূর্তে ভিডিও হিসাবে আমি আদেশ দিচ্ছি, আজ রাত্রে হোটেল রেনবো থেকে একটা মাছিও যেন বেরিয়ে যেতে না পারে। হোটেল রেনবোর নাচ গানের শেষে ওদের আমরা হাতে নাতে ধরবই। লেডিস এন্ড জেন্টলম্যান, হোটেল রেনবো শুরু হচ্ছে। মুন্নির নাচ গান। মনিকা, ও মাই ডার্লিং, চালিয়ে আজ এসেছে তার হিসাব দেবার পালা। কে নেবে হিসেব? এই নিশিগঞ্জে কার এত বড় সাহস যে আমার সামনে দাঁড়িয়ে আমার কাজের হিসেব চায়? রজত, রজত নাম আমার। এভাবেই বারবার নিজের নামটা বলে মনে রাখার চেষ্টা করো রজত সামন্ত, নাহলে কোন দিন হয়তো বাপের নামের মতো নিজের নামটাও বেমালুম ভুলে বসে থাকবে। বলো রজত সামন্ত, আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় থেকে যে বাচ্চা তুমি চুরি করেছিলে, কি করেছো তা? হ্যাঁ হ্যাঁ, 25 বছর।
25 বছর রাতের ঘটনা। ওয়ার্ড বয় বৃন্দাবন আমার হাতে একটা বাচ্চা তুলে দিয়েছিল, তাকে আমি আবার তুলে দিই ওই সত্যপ্রিয়র হাতে। ওই বাচ্চাটার খবর একমাত্র সত্যপ্রিয়ই দিতে পারত, কিন্তু তোমাদের এমনই কপাল, সেটা জানার আর কোনো উপায় নেই। কারণ কারণ সত্যপ্রিয় আমাদের সবার মায়া কাটিয়ে চলে গেছে। বহু দূর থেকে এ কথা দিতে উপহার, বহু দূর থেকে কথা দিতে উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে সত্যপ্রিয়, তুই এখনো বেঁচে আছিস? অবাক হচ্ছিস? বেঁচে নয় রে, টাটকা আছি, টাটকা। দেখ টাটকা, অবাক হওয়ার কিছু নাই। তুই কি করে ভাবলি তোকে একা ছেড়ে আমি ওপরে চলে যাব? আরে বাঁচবো তো বন্ধু একসাথে বাঁচবো, আর মরবো তো একসাথে মরবো। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আজ এটা আমার শপথ ছিল যে আজ মেলাতে দুজনকে আমি একসঙ্গে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যাব। আরে বাবা যাবেন তাই তো তারা কিসে? রজত তো আমাকে মেরে অনেক আগে অনেক সত্যকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ভুলে গেছিল সত্যকে ধামা চাপা দেয় না, সত্য কখনো মরে না। তাই তো সত্য মানে সত্যপ্রিয় গাঙ্গুলি আজকে আবার বেঁচে উঠে এখানে এসেছে কিছু সত্যকে আমরা সামনে তুলে ধরতে। তাহলে বলুন কি করেছেন আমার সেই সন্তানের? কোথায় আছে সে? অন্য সব বাচ্চাদের মতো তাকে কি আরব কান্ট্রিতে বিক্রি করে দিয়েছেন? আরে না, তাকে আর বিক্রি করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, ওকে আমার কাছে রেখে বড় করেছি, তবে মানুষ গড়ে তুলতে পারিনি, কারণ কোনো শয়তান কোনোদিন মানুষ গড়তে পারে না। তবে হ্যাঁ, সে বেঁচে আছে, আপনাদের সবার চোখের সামনে বেঁচে আছে, বহাল তবিয়তে বেঁচে আছে। মুন্নি হলো আপনাদের সে হারিয়ে যাওয়া মেয়ে, যাকে ওয়ার্ড বয় বৃন্দাবন চুরি করে রজতের হাতে তুলে দিয়েছিল। সত্যপ্রিয় বাবু, আপনি সত্যি বলছেন? আমি জানি নই, আমার মা, আমার বাবা, মা রে সন্তানকে বুকে জড়িয়ে ধরতে কেমন লাগে তা তো এতদিন উপলব্ধি করতে পারিনি। আজ তোকে বুকে জড়িয়ে ধরে সে তাহলে আমি কে? এই চন্দ্রনাথ বাবু আর পার্বতী দেবী তো আমার পালিত বাবা মা, আমাকে লালন পালন করেছেন। তাহলে আমার সত্যিকারের পরিচয় কি? কে আমার মা, কে আমার বাবা? ওই রজত সামন্ত আর আমার কুমারী বোন বসুন্ধরা। কি বলছো তুমি মামা? ঠিকই বলছি, আমার ওই বোনটা ওই রজতকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওরা তো সব তুলে দিয়েছিল। কি তাই তো সে যখন সব বুঝতে পারলো কুমারী মেয়ে সব শেষ করে দিয়েছে, তখন সে সব বুঝতে পারলো, তখন অনেক দেরি হয়ে গেছে মা। আর তাই তো তোকে আমার হাতে তুলে দিয়ে এক রাস বেদনা অভিমান বুকে নিয়ে সে চোখ বুঝলো। তারপর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়লাম, কি করে এই বাচ্চাটাকে মানুষ করব। হঠাৎই মনে পড়ে গেল সেই গান মাস্টারের কথা, মনে পড়ে গেল আমার সেই অপরাধের কথা। আর তাই তো সেদিন ঝড় বৃষ্টির রাতে হ্যাঁ, একটা বাচ্চা চিৎকার শুনে আমি দাওয়ায় বেরিয়ে এসে দেখি একটা বাচ্চা অজর ঝরে কাঁদছে, আশেপাশে কেউ কোথাও নেই। তারপর বাচ্চাটিকে বড় মমতায় বুকে তুলে নিতেই বাচ্চাটি তার ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে ভালোবাসার বন্ধনে আমার গলাটা যে সেই জড়িয়ে ধরেছিল, আজও সে ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারিনি রে মা। শুভঙ্কর বাবু বলুন, আজ আর আপনার কাছে কোনো কথা আমি গোপন করব না। বলতে পারেন আমার ভাই প্রতীক্ষায় আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। রজত আর আমি মিলে অনেক কুকর্ম করেছি, তার সমস্ত কুকর্মের সাক্ষী এই ফাইলটা। এই ফাইলের মধ্যে সমস্ত প্রমাণ আছে, এটা আপনি রাখুন। আর আমি আদালতে চললাম রাজ সাক্ষী হতে। নিন ধরুন। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু। আজ আইনের পাশে দাঁড়িয়ে আপনি যে সততার পরিচয় দিলেন তা আমরা সকলেই মনে রাখবো। নিন চলুন রজত বাবু। রজত নাম আমার, সবাই জানে তোর নাম রজত। চল
দেলে বটে দুজন মিলে একসঙ্গে বটে গোবিন্দভোগ তলের ভাত খাবো কাল তা তা বাই না শয়তান রজত সামন্ত, আমি তো তোমাকে বাঁচতে দেব না শয়তান রজত সামন্ত। হ্যাঁ শয়তান রজত সামন্ত, তুমি আমার মতন অনেক মেয়েকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েছে, অন্ধ গলিতে বন্দি পাখি সাজিয়ে রেখেছো, অনেক মায়ের স্মৃতি থেকে কেড়ে নিয়েছো সীমন্তের রেখা। তাই আমি তো তোমাকে বাঁচতে দেব না, তোমাকে মেরে দিয়ে এই অন্ধ গলির বন্দি পাখিদেরকে আমি চির মুক্তি দিয়ে যাবো। রজত সামন্ত, তোমার একমাত্র শাস্তি মৃত্যু। তুমি কি করলে মুন্নি? তুমি তুমি নিজের হাতে নিজের আইন নিজের হাতে তুলে নিলে। হ্যাঁ স্যার। আমার আর কিছু করার নেই মুন্নি, আমার আর কিছু করার নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট মুন্নি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুন্নি মাগো, এতদিন যখন অপেক্ষা করেছিলে তখন আর কয়েকটা বছর অপেক্ষা করো মা, আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। প্রতীক্ষা, আমি পাখিকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওকে তুমি যত্ন করো। আমি জেলে চললাম। ওরে ওরে জীবন, তুই অপেক্ষা করিস, আমি তোর হাতে সিঁদুর পড়ার জন্য আবার ফিরে আসবো। মাগো, আমি এই শয়তানটাকে শেষ করে দিয়ে আমি মুক্তি দিয়ে গেলাম অন্ধ গলির বন্দি পাখিদের। দেখো না আমি চলে যাবার বেলা দূর থেকে পিছু ডেকে আমায় তোমরা ধরে রেখো না, না দেখো না আমি চলে যাই। আমি অন্ধ বন্দি পাখি, আমি অন্ধ বন্দি পাখি, বন্দি পাখি, বন্দি পাখি। নমস্কার, আপনারা কেউ উঠবেন না। ধন্যবাদ। থ্যাংক ইউ নিখিল দাদা, তুমি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই যাত্রা শুনে উপহার দেওয়ার জন্য। আর এটাও বলি শুধু গ্রামবাসীকে, এখানে দর্শক মণ্ডলীকে সকলকেই জানাই অনেক শুভেচ্ছা যে আমাদের যাত্রাটা দেখার জন্য এত ধৈর্য ধরে কষ্ট করে যে আমাদের এই অভিনয়টা আপনারা সকলে মিলে দেখলেন। হ্যাঁ, এটা আমার সত্যি করে খুব আনন্দ পেয়েছি। সামনে বছরে চেষ্টা করব আবার এরকমভাবে নতুন করে আপনাদেরকে যাত্রা শুনিয়ে আনন্দ দেওয়ার জন্য। ধন্যবাদ।